নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সমবায়ী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমাদের ইকমার আয়োজিত সমবায়ী বিষয়ক আলোচনা সমবায়ী কথা ইউটিউব চ্যানেলে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ব্যাংক বা সমবায় সমিতির ঋণ আদায় বিষয় নিয়ে। সবাই জানেন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমবায় ব্যাংক বা সমবায় সমিতির মুখ্য কাজই তো হচ্ছে ঋণ দেওয়া এবং ঋণ আদায় করা। সামনে পুজোর মরশুম আসছে এবং পুজো শেষ হলেই আমরা জানি নভেম্বর মাস থেকে ব্যাংকের কর্মীরা, সমিতির কর্মীরা সবাই একটাই মুখ্য কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, সেটা হচ্ছে ঋণ আদায়। ঋণ আদায় বিষয় নিয়ে একাধিক আলোচনা আমরা এর আগেও করেছি, তবু আমরা বিষয়ের গুরুত্ব অনুসারে আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ব্যাংকের কর্মীরা, সমবায় সমিতির কর্মীরা কোন পদ্ধতিতে, আইনি পথগুলো কিরকম আছে, কিভাবে বা তারা আদায়ের বিষয়ে এগিয়ে যাবেন। তো এই বিষয়ে মুখ্য আলোচক আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইকমাডের মাননীয় অধ্যক্ষ শ্রী বিবেক সেন মহাশয়। আমরা বিবেক সেন আমার বন্ধু, সহকর্মী, একই সঙ্গে আমরা চাকরিতে ঢুকেছিলাম। তো আমরা বিবেককে অনুরোধ করব যে তুমি তোমার দীর্ঘ অভিজ্ঞতায় থেকে আমাদের ব্যাংক সমবায়ী বন্ধুদের, যারা ব্যাংকের কর্মী বা সমবায় সমিতির কর্মী আছে, তারা এই যে পুজোর পরেই ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা, পুজোর পরে ঝাঁপিয়ে পড়তেই হবে, তো সেই বিষয়ে সমবায় আইনি ব্যবস্থাগুলোই বা কিরকম, আর আইন দিয়ে তো সব রিকভারি নিশ্চয় হয় না, তো তাদের জন্য তোমার পরামর্শ কি? মানে সবসময় আমরা যেটা বলি যে একটা ভালো ঋণ আদায়ের পন্থা হচ্ছে ভালো লোন দেওয়া। যদি আমি একটা ভায়াবল লোন দিই এবং যদি বড়োয়ার সে ভালো হয়, ক্রেডিটওয়ার্দি বড়োয়ার হয়, তাহলেই সেখানে কিন্তু লোন আদায়ের 80% হয়ে গেছে বলে আমরা বলি। এবং এটা দেখাও যায় যে একজন মানুষ যার শুধুমাত্র আইনকে ভয় পায় এমন নয়, যার এই সমাজ কাঠামোতে বিশ্বাস আছে, তিনি যেখান থেকেই লোন নিন না কেন, তিনি কোনো ব্যাংক থেকে নিন, কোনো কোঅপারেটিভ সোসাইটি থেকে নিন, বা তিনি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে লোন নিন, আমাদের অনেক সময় প্রয়োজন হয়, বাড়ি ঘরদোর করার সময় শুধু ব্যাংকের টাকায় হয় না, আত্মীয় বন্ধুর কাছেও হাত পাততে হয়। তিনি কিন্তু যেরকম ভাবে কথা দেন, হ্যাঁ, তিনি খেতে না পারলেও সেই লোনটা শোধ করার চেষ্টা করেন। কাজেই আমি যেটা আমার সমবায় বন্ধুদেরকে বলবো, যারা বিভিন্ন সোসাইটিতে আছেন, ব্যাংকে আছেন, প্রথমে দেখুন যে লোনটা ভায়াবল কিনা। তারপরে দেখুন যে মানুষটিকে লোন দিচ্ছেন সেই মানুষটি কেমন। আমার মনে হয় একটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম আমাদের একবার করতে হবে, লোন অ্যাপ্রেইজাল, লোন এবং বড়োয়ার অ্যাপ্রেইজাল একটা প্রোগ্রাম কিন্তু একটু মাথায় রেখে নাজদা, এটা মানে আজকে ভাবতে হবে যে পরে গিয়ে আদায় করার ঝামেলা যে পড়বো, হ্যাঁ, সেটা এখন থেকে আমাদেরকে ভাবতে হবে যে এই জন্য আমরা করবো লোন অ্যাপ্রেইজাল, ডকুমেন্টেশন নিয়ে প্রোগ্রাম আমরা করবো। কিন্তু আজকে শুধুমাত্র ঋণ আদায়ের জায়গাটা, অলরেডি তো লোন যেগুলো 5 বছর আগে 7 বছর আগে দেওয়া হয়ে গেছে, করার কিছু নেই। আমরা ঋণ আদায় নিয়ে আজকে খুব আলোচনা করব, কেননা এই পুজো শেষ হয়ে গেলে আমাদের ধীরে ধীরে নামতে হবে। খুব ভয়ঙ্কর ফ্লাড হয়েছে পশ্চিমবঙ্গে, পশ্চিমাঞ্চলে খুব ক্ষতি হয়েছে, মানে অনেক জায়গায় মানুষের কাছে যাওয়াটাও খুব অমানবিক জায়গায় হয়ে যাবে, সেটাও একটা ব্যাপার। এবং যা সিজন লেটে বর্ষা এসছে, অনেকের হয়তো খেতে ধান নষ্ট হয়ে গেল এবার। তা সত্ত্বেও যেখানে ধান আছে, খেতে নষ্ট হয়ে গেলে তো ইন্স্যুরেন্সের বেনিফিট আছে, সেটা কিছুটা মানুষজন পাবে। হ্যাঁ, কিন্তু ব্যাংকে তো বসে থাকলে চলবে না। আমরা রিকভারি নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা করা অবশ্য জরুরি, যেটা আমরা বারবার দেখি, কোনো একজন ব্যক্তিকে একটি লোন দেওয়ার পরে সে লোনটা প্রোডাক্টিভ লোন হোক বা কনজাম্পশন লোন হোক বা তার পার্সোনাল লোন, হাউস বিল্ডিং লোন হোক, বেশিরভাগ ক্ষেত্রেই সমবায় সমিতিগুলি ভুলে যান। এমন অনেক আমাদের কাছে ডিসপিউট কেস এসছে, যা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, ডিসপিউট কেস আমাদের আলোচনার মধ্যে রয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি যখন সমবায় সমিতিকে জিজ্ঞেস করেছি যে ভদ্রলোক যখন লোনটা ডিফল্ট করলেন, প্রথম ইনস্টলমেন্টটা ডিফল্ট করলেন, আপনি তাকে জানিয়েছিলেন? তারা উত্তর দেয়,
হ্যাঁ, আমরা ফোন করেছিলাম। একটা লোন সেটা 20 বছর আগে দেওয়া হয়েছিল। 20 বছরে একটা দুটো ইনস্টলমেন্ট, মাঝে কিছু ভাঙা ইনস্টলমেন্ট দিয়েছে, একবার দুবার সুদ দিয়েছে, মূল টাকাটাই প্রিন্সিপাল, ইন্টারেস্ট, পেনাল ইন্টারেস্ট সহ পাওনা রয়ে গেছে। যখন বলছি এই ভদ্রলোককে কটা চিঠি করেছেন, ফাইল ঘেটে বলছে চিঠি তো করিনি। হয়তো যোগাযোগ করেছে, হ্যাঁ, কোনো ডকুমেন্ট নেই। এবং আরো একটা জিনিস যেটা হয়েছে, এমনিতে প্যাক্স গুলোতে একজন ম্যানেজার, বেশ বড় প্যাক্স হলেও দুজন হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার মধ্যে একজন সবসময় ডিপোজিট কাউন্টারে বসছে। সেলসম্যান, সে লোনটা জানে না। একজন ওয়েম্যান রয়েছে, কি নাইট গার্ড রয়েছে। আর একজন মহিলা, তার হাজবেন্ড কবে চাকরি করতো, মারা গেছে, হ্যাঁ, ইয়েতে চাকরি পেয়েছে, সে কম্প্যাশনের গ্রাউন্ডে চাকরি পেয়েছে, তাকেও গ্রামে পাঠানো যাবে না। এছাড়া কোনো লোকই নেই। একজন ম্যানেজার, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপরে দেখা যাবে যে 1000 লোন, 1000 লোনের 500 ডিফল্ট হয়ে গেছে, বাকি 500 তারাও চেক টেক দেয় না, গিয়ে কালেক্ট করতে হয়। এবং এটা বিভিন্ন সিসিবির ব্রাঞ্চে, এআরডিবির অফিসে গিয়ে আমি দেখেছি যে একটা গোটা ব্লক, একটা গোটা গ্রাম, 500-700-1000 বড়োয়া, একজন সুপারভাইজার। 2-3টে ব্লক নিয়েও একটা সংকট। এবং এমন সময় অনেক সময় হয় যে যেহেতু এখন লোক খুব কম নেওয়া হচ্ছে, বহু সিসিবিতেই আছে, যে এআরডিবিতে তো আছেই, যে তাদের স্টাফ স্ট্রেংথ অর্ধেক হয়ে গেছে, ফলে বা 1/3 হয়ে গেছে। 3টি ব্লক মিলে একটি সুপারভাইজার, তিনি সপ্তাহে 2 দিন আবার যদি না আসেন তাহলে ব্রাঞ্চের কাজকর্ম হয় না। উল্টো দিকে আবার ইনডোরের কাজটাও ইনডোরের কাজটা করতে হচ্ছে, ফলে এটা খুব কঠিন ব্যাপার। তাই যেতে হবে, চিঠিও করতে হবে, দুটোই করতে হবে। এটা কিন্তু প্রাথমিক বিষয়। মানে তুমি যেটা বলতে চাইছো যে অনেক সময় সে একা ম্যানেজার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, কিন্তু কোনো ডকুমেন্ট। আমি আমার সমস্ত জায়গায় টক দিতে গিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কথা বারবার বলি। আমি বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে গিয়ে দেখেছিলাম যে ব্যাংকের রেসপন্সিবল অফিসাররা 10টা নয়, তারা 9টায় ঢোকেন, 8:30টায় ঢোকেন, এবং তারা 5:30টা নয়, তারা 8:30টা 9টায় যান। তারা সারা দিন কখনো তারা ইনডোরের কাজ করছেন, কখনো তারা আউটডোরের কাজ করছেন। মানে এখানে একটা ভালো ব্যাংকের সাথে একটা খারাপ ব্যাংকের তফাৎ। একটা ভালো ব্যাংকের কর্মচারীরা তারা রেসপন্সিবিলিটি নেবে, ইউনিয়নও রেসপন্সিবিলিটি নেবে। আমি সত্যি বলছি, এটা একটা বলার স্কোপ আমি পেলাম, এটা শুনবেনও বিদ্যাসাগর ব্যাংকের পুরনো কর্মচারীরা, বর্তমান কর্মচারীরা, যে বিদ্যাসাগর ব্যাংকের কর্মচারীদেরকে আমি যেরকম পরিশ্রম করতে দেখেছি, সেটা যদি কোঅপারেটিভ ব্যাংকের কর্মচারীরা করেন, উন্নতি হবেই, অবধারিত। পরের প্রশ্নে আমি আসি এবারে একদম রিকভারি সংক্রান্ত ব্যাপারে, যে আমরা কোনো একজন লোক, তিনি লোন শোধ করুন বা না করুন, তাকে অনলাইনে এখন বন্দোবস্ত করা যায় যে প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে তার ডিউ পিরিয়ডে একটা করে চিঠি চলে আসা। সিসিবিতে আমার নিজের কোঅপারেটিভ স্টেট কোঅপারেটিভ ব্যাংকে আমার লোন রয়েছে, ওদের কিন্তু প্রত্যেক মাসে আমার টাকা জমা পড়ুক বা না পড়ুক, আমাকে ওরা রিমাইন্ডার দেয় যে আপনার এই টাকাটা এই মাসে ডিউ। যদি আপনি দিয়ে থাকেন তাহলে কোনো অ্যাকশন নেওয়া দরকার নেই। এই মনে করিয়ে দেওয়াটাও কিন্তু একটা জরুরি কাজ। কাজে এইটা করা বা চিঠি দেওয়া, এখন মোবাইল নাম্বারে পাঠানো সবচেয়ে সহজ হয়ে গেছে, এটা খুব জরুরি। ডিফল্ট হলে, যখনই ডিফল্ট হবে, ধরা যাক কারো 30শে সেপ্টেম্বর ডিফল্ট হয়ে গেল, তাকে পরের মাসের 15 তারিখের মধ্যে একটা চিঠি পাঠিয়ে দেওয়া। বিবেক, প্রাসঙ্গিক ভাবে একটা রিসেন্ট ঘটনা বলছি। উত্তরবঙ্গের একটা জায়গায় লোক আদালতে বিচারক বসেছেন, ডাকা হয়েছে ডিফল্টারদের,
ব্যাংক দাবি করেছে যে এত টাকা প্রিন্সিপাল আর এত টাকা ইন্টারেস্ট স্বাভাবিকভাবে অনেক বিষয় শুনেছি ওরা ক্লেমটাই দেখাতে পারেনি যে লোকটিকে বারবার চিঠি করা হয়েছে, রিমাইন্ডার দেওয়া হয়েছে। বিচারক জিজ্ঞাসা করলেন যে আচ্ছা কটা ওকে চিঠি দিয়েছে, বলছে না আমরা বারবার তাগাদা দিয়েছি গিয়েছি কিন্তু কোথাও কোনো ডকুমেন্ট আছে, কিছু দেখাতে পারেনি। বিচারক বলে কোনো সুদ তো আপনি চাইতেই পারেন না, আসলটা যদি উনি দিতে রাজি থাকেন তাহলে, মানে এতটাই বিচারক ব্যাংকের প্রতি ক্ষুব্ধ হয়েছে। এটা সমস্ত কোঅপারেটিভ ব্যাংকের কর্মচারীরা মনে রাখবেন। যদি আপনারা বড়োয়ারকে, তিনি কারেন্ট হন, তিনি ডিফল্টার হন, তাকে যদি রেগুলার বেসিসে চিঠি না দেন, আপনার ক্লেমটাই স্বীকার করবে না, মানে আইনে গেলে পরবর্তীকালে অনেক সুবিচার পাওয়া যাবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমি যেটা আমার চাকরি জীবনে কোঅপারেটিভ ব্যাংকেও দেখেছি, ব্যাংকগুলোতে দেখেইছি, আরবান কোঅপারেটিভ ব্যাংকে দেখেছি, সোসাইটিতে দেখেছি, একটি লোক যখন লোন নিচ্ছে সেই লোকটির একটি লোনের প্রেয়ার থাকবে যে আমি এত টাকা লোন এই বিষয়ে নিতে চাই, এবং লোকটির ক্রেডিট ওয়ার্থিনেস বোঝাবার জন্য তার নাম, তার স্থায়ী ঠিকানা, তার অ্যাড্রেস প্রুফ, তার আইডেন্টিটি প্রুফ, প্যান মানে কেওয়াইসি, প্যান, আধার হয়েছে, আগে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, এগুলো, ইলেকট্রিসিটি বিল ছিল, বাড়ির দলিল ছিল, দলিলের কাগজ ছিল, এগুলো, এবং তিনি কোনো একটা অ্যামাউন্ট লোন নিতে পারেন। আজকে আমি বিবেক সেন, আমার মাইনে মাস গেলে ধরা যাক 100 টাকা, আমি লোন যদি নিই 1000 টাকা, আমি হয়তো 10 বছরে শোধ করতে পারবো, কিন্তু সেখানে আমি লোন চাইলাম 10,000 টাকা, আমার ওই মান্থলি ইএমআই দেওয়ার সক্ষমতাই নেই, আমার মাইনের থেকে বেশি, যেখানে আমরা বলছি একটা লোকের হোমটেক 50% হবে। এরকম লোন দেওয়া হয় নাকি? এরকম লোন দেওয়া হয়েছে, এরকম লোন দেওয়া হয়েছে যে লোনটা সেই লোকটা টানতেই পারবে না, কোনোভাবেই টানতে পারবে না, দেওয়া হয়েছে। সেটা তো একেবারেই যারা লোন দিচ্ছেন তাদের তো সেটুকু দেখে নেওয়া তো দরকার, সেটুকুও তারা দেখেন। এবারে এই লোকটি স্যাংশন হয়েছে বোর্ডে, অনেক সময় দেখা গেছে বোর্ড স্যাংশন করেনি, ম্যানেজার দিয়ে দিয়েছে। কোন লোন ম্যানেজারদেরকে এম্পাওয়ার করা থাকে, খুব জরুরি হলে জরুরি না, মানে ধরা যাক সেটা হচ্ছে সেই ব্যাংকের ডিপোজিটের উপরে লোন, ম্যানেজার দিতে পারে। গোল্ড লোন, যদি যিনি গোল্ডটাকে ভেরিফাই করে দেন তাহলে ব্রাঞ্চ ম্যানেজারই দিতে পারে লোন, কিন্তু সেটা যদি অন্য কোন রকম লোন হয়, সেটা লোন সাব কমিটি বা বোর্ডের কাছে যাবে, তারা একদম ক্যাটেগরিক্যালি বলে দেবে যে মোহাম্মদ ইনাসুদ্দিন অমুক জায়গায় বাড়ি, অমুক তার পিতার নাম, অমুক তার চাকরি, তারকে 1 লাখ টাকা লোন দেওয়া হলো, তাদের নলেজে থাকলো, তারা জানলো। হ্যাঁ, বহু সময় দেখা যায় যে রেজলিউশনে নাম নেই, বলা আছে যে 5 জন লোককে 2 লাখ টাকা লোন দেওয়া হলো। কোন 5 জন লোক? একটা অ্যানেক্সচার থাকার কথা, সে অ্যানেক্সচারটা বলছে ছিল, আঠা দিয়ে লাগিয়েছিলাম, আঠাটা ভালো না, মানে সবটাই খারাপ। এমনও হতে পারে যে এটা হয়তো অসততা নয়, এটা হয়তো অজ্ঞতার জন্য। হ্যাঁ, একটা বাড়ি কিনেছে, সেই বাড়িটার ভ্যালুয়েশন বলেছে লোকটি 5 লাখ টাকা, আমি 1 লাখ দেবো, 4 লাখ আমাকে ট্যাক্স দিয়ে দিয়েছে। পরে যখন বিক্রি হলো, মানে লোনটা শোধ হলো না, বিক্রি করতে গিয়ে দেখলো যে তার দাম 2 লাখ টাকার বেশি নয়, মানে লোকটা ঠকিয়ে, সোসাইটিকে ঠকিয়ে টাকাটা নিয়েছে। মানে শুধু কাগজ দেখলেও হবে না, ভেরিফিকেশন, নিজেদেরকে গিয়ে দেখে শুনে বুঝে। একটি চামড়ার দোকান করলো, যে সেখানে চামড়া থেকে জুতো তৈরি হবে, ব্যাগ তৈরি হবে, আনন্দের সঙ্গে খুব খুশি হয়ে দিয়ে দিল যে আরে উনি তো আমাদের সেক্রেটারির যে চেনা, হ্যাঁ, তার ভাইপো ভালো কাজ করবে, ছেলেটা তো কাজ শিখে এসছে, শুনছি আইটিআই থেকে কাজ শিখে এসছে। কিছুদিন পরে পাড়ার লোক বলল যে এখানে পচা চামড়ার গন্ধে আমরা টিকতে পারি না, মিউনিসিপ্যালিটি এসে লোকটিকে বলে তুই এখান থেকে ব্যবসা তুলে দাও। লোকটির ব্যবসা উঠে গেল, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সেটা ব্যবসায় নেই, লোন শোধ করুন, আদায় করতে গিয়ে পাবে কি? হ্যাঁ, কিছুই পাওয়া গেল না। কাজে এইগুলোও খুব জরুরি। আরো একটা জিনিস দেখা দরকার, লোকটিকে টাকা দেওয়া হয়েছে, তাকে দিয়ে রিসিপ্টে সই করানো হয়,
মানে এই ছোট ছোট টেকনিক্যাল বা কাগজ কোর্টে চলে গেছে, ধরা যাক এই লোক আদালতে গেছে বা কোনো কোর্টে গেছে, কোর্টে যে ডকুমেন্টটা দেওয়া হলো স্যাংশন অর্ডার, ও যে এই লোকটিকে এই লোকটা দেওয়া হয়েছিল, এই স্যাংশন অর্ডারে বলা আছে এই শর্ত। স্যাংশন অর্ডারের কোথাও লেখা নেই লোকটি লিখেছে যে আমি এটা বুঝিয়া পাই না। লোকটি জানেই না যে স্যাংশন অর্ডার আছে, তার নামে স্যাংশন হয়েছে সে জানে, তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে, সে কিছুই জানে না। এখন হয়তো আশা করি যে সময়ের সাথে বদল হচ্ছে এবং মানে এখন অনেক শিক্ষিত ছেলে, তথাকথিত শিক্ষিত, অনেকটাই শিক্ষিত ছেলে, নতুন ছেলেরা আসছে, তারা হয়তো এই বিষয়গুলি বুঝবে, জানবে, ট্রেনিংও হচ্ছে। আশা করি সেই বিষয়গুলি অ্যাওয়ারনেস তারা হবে। বিবেক, তোমাকে একটা জায়গা একটু উল্লেখ করি এই প্রসঙ্গে। বিবেক, একটা একটু বিস্ময়কর এখনো আমাকে লাগে, আমাদের যেসব ব্যাংকগুলি, এআরডিবি বলো বা অনেক ডিসিসিবি বা প্যাক্সেরও এরকম ঘটনা শোনা যায়, লোনের ঝুঁকি তো থাকবে। তুমি যে চামড়ার ব্যবসার কথা বললে সেটাও একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু যেখানে বলতে গেলে প্রায় 90% বেশি সিকিউর, যারা সরকারি চাকরি করে বা মানে স্কুলের টিচার, মোট কথা স্যালারি পার্সেন্ট, তারা তো প্রতি মাসে মাসে বেতন পায়, তাদের তো খরা বা বৃষ্টি বা এইসবের কোনো ব্যাপার নেই। সেই সব লোনেরও প্রচুর দেখি আমরা ওভারডিউ পড়ে আছে অনেক ব্যাংকে। এইগুলো তোমার কি মনে হয়, যেগুলো কারণ, এইটা হওয়ার তো কোনো কারণ নেই? একটু বলার দরকার আছে, দুটো দিক আছে আমার অভিজ্ঞতার মধ্যেই। আমি একটু রেয়ারেস্ট অফ রেয়ারটা দিয়ে প্রথমে বলি। আমি হাউজিং ফেডারেশনে কাজ করতে গিয়ে দেখেছিলাম যে খুব সিনিয়র গভর্নমেন্ট অফিসাররা, আমি কোন ডিপার্টমেন্টের কারা একটা নাম বলছি না, তারা তার খুব সম্মানিত ব্যক্তি, যে তারা ডুপ্লিকেট কাগজ দিয়ে লোন নিয়েছিল। 55 বছর বয়সের একজন মানুষ, আধিকারিক, সিনিয়র ক্লাস 1 অফিসার, তিনি, তার বয়স 45, এরকম কাগজ দিয়ে, মানে তিনি তার যে প্যান দিয়েছিলেন ডেটটা এডিট করে, জেরক্স কপিতে ডেট এডিট করে দিয়েছিলেন, এবং যেহেতু তিনি সিনিয়র গভর্নমেন্ট অফিসার, দেন সিইও হাউস ফেডে বা কর্মচারীরা অরিজিনাল চাওয়ারই সাহস পায়নি। যাই বলো, এগুলো রেয়ার, মানে এটা রেয়ারেস্ট অফ রেয়ার, যদিও এটা কমন কেস, খুব কমন কেস না হলেও আছে। মানে দ্বিতীয় দরকার ভেরিফিকেশন। তিনি যদি মানে হাইকোর্টেরও বিচারপতি হন, তারও বলতে হবে যে স্যার আপনার অরিজিনালটা দিন, অরিজিনালটা দেখব, সাবধানতার দরকার। দ্বিতীয়ত আমি যেটা দেখেছি যে বিভিন্ন সময় তিনি সিনিয়র কর্মচারী না, তিনি খুব সাবঅর্ডিনেট কর্মচারী, তিনি লোন নিয়েছেন। তিনি লোন নেওয়ার সময় ওই আমাদের সেকশন 58-59 যে বলা আছে যে আমি লোন শোধ না করলে আমার এমপ্লয়ার আমার স্যালারি থেকে কেটে সে টাকা ব্যাংকে দেবে, এবং এটাও বলা আছে যে যদি আমার এমপ্লয়ার না দেয় তাহলে ব্যাংক কিন্তু এমপ্লয়ারকে পার্টি করতে পারে, যে এমপ্লয়ারের স্যালারি থেকে সেই ইন্টারেস্ট প্রিন্সিপাল এবং তার যে পেনাল্টি সেটা কাটা যাবে। এবং এটা একটা আইন, যে আইনের উপরে কোনো এক্সিকিউটিভ অর্ডার হয় না। আমার মনে আছে 2011 আগে একটা অর্ডার বেরিয়েছিল যে কোনো লোন যদি কোনো গভর্নমেন্ট অফিসার নেয়, গভর্নমেন্ট তার দায়িত্ব নেবে না, এবং এটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল। আমি জানি না কেন ফিনান্স ডিপার্টমেন্টের এই অর্ডারটাকে হাইকোর্টে নিয়ে যাওয়া হয়নি। এই অর্ডারটা কিন্তু আমাদের যে বিধানসভায় পাশ হওয়া আইন, যেটাতে গভর্নর সই করে, সেটাকে কন্ট্রাডিক্ট না, এটা কন্টেন্ট করছে বলবো না। পরে কিন্তু ওরা ফিনান্স কিন্তু রিভাইজ করে নিয়েছিল, করে ভালো করেছে, কিন্তু যিনি এরকম অর্ডারটা করেছিলেন বোঝা উচিত ছিল বিধানসভায় গৃহীত হওয়া কোনো আইন, সেই আইনের বিরোধী, সরাসরি বিরোধী কোনো এক্সিকিউটিভ অর্ডার করা যায়, তুলে ধরা হয়নি হয়তো নলেজ। এবারে আমি যেটা বলছি, যেটা অনেক সময় দেখা যায়, কোনো একজন আমার গ্রুপ ডি, তিনি একটি লোন নিলেন, সেই লোনটি তিনি শোধ করলেন না। আমি কি করলাম, যখন নাকি চিঠি এলো, তুমি আমাকে চিঠি করলে কৃষ্ণ নদিয়া সিভিল কোঅপারেটিভ ব্যাংক থেকে, যে বিবেক তোমার কর্মচারী একটি লোন নিয়ে সেটা শোধ করছে না,
আমি দেখলাম যে এই নলিনী তো আমার খুব প্রিয় পাত্র। হ্যাঁ রে নলিনী, তুই লোন শোধ করিস না, তোকে কিন্তু তোমার ধরবে। যাকে আমি কাজ করছি, আমি তো ডিডাকশনটা করছি না, ঠিক আছে, তুই জুয়া টুয়া কম খেল, মদ টদ কম খা, হ্যাঁ, ধীরে সুস্থে শোধ করিস। আমি কাটলাম না। কেন? যে নলিনী আমার 5 মাসে অনেক খেটে দেয়। নলিনী ইলেকট্রিসিটি বিলটা জমা দেয়, নলিনী যা অমুকটা করে দে। অন্যটাও হতে পারে যে নলিনীকে ভয়ও পাই, এমনও হতে পারে ভয়ও পাই, আমার অনেক কুকর্ম নলিনী জানি। ফলে আমার ডিডাকশনটা হলো না। এটা প্রচুর দেখেছি, এটা আমি স্কুলে দেখেছি। হেডমাস্টার মশাই কিছুতেই তার অ্যাসিস্ট্যান্ট টিচার তার স্যালারি বা স্কুলের সেক্রেটারি অপ্রিয় হবে না। আবার আমি এমনও দেখেছি ক্যালকাটা কর্পোরেশনের যিনি কমিশনার, আমি নিজে যেতে পারিনি, খালি ফোন করে বলেছি, স্যার এই কেসটা আপনাকে অপালা বলেছিল আমাদের, এই আপনার কর্মচারীটি তিনি কিন্তু লোনটা শোধ করছেন না। উনি আমাকে বলেছেন যে আরে, তিনিও আমাকে স্যার করে বলছেন, এত সিনিয়র আইএস অফিসার, উনি তো রিটায়ার করে গেলেন, ঠিক আছে এই পেনশনারি বেনিফিট পাবো। আমার কর্মচারীরা গেছে, তার তখন রিটায়ারমেন্টের দিন, তাকে রিটায়ারমেন্টের জানানো হবে, বিদায় সম্ভাষণ জানানো হবে। সেখানে কমিশনার বলছেন, আপনার তো ভাই কোনো টাকা ছাড়বো না, আপনি তো ব্যাংকের লোন শোধ করেননি। আমি এরকমও দেখেছি। আমি দেখেছি যে ডিফেন্সের সিনিয়র অফিসার তার পুরো সেই ফুল ড্রেস পরে একজন কর্মচারীকে ঘাড় ধরে প্রায় নিয়ে এসছেন আমার কাছে, এসে বলছে, বলুন স্যার এই কত টাকা বাকি রেখেছে, যে মাইনে থেকে কেটে আমরা আপনাকে শোধ করবো। মানে আমার 59-এ একটা অর্ডার আমি বার করলাম এআরসিএস অফিস থেকে, সেটা যে কোনো সেকশন দিয়ে হোক, সেকশন নিয়ে পরে আলোচনা করছি, সেটা নিয়ে আমি কোর্টেও যাইনি, কিন্তু সেটা নিয়ে আমি তার এমপ্লয়ারের কাছে বা তার ডিডিওর কাছে গেছি। ডিডিও যদি অনার না করেন, আমার কাছে কোর্টে যাওয়ার রাস্তা আছে, আইনস্টাই ব্যবস্থাটা। অথচ আমি যেটা দেখেছি, বহু কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ ব্যাংকে তারা ইনিশিয়ালি, আমরা যেটা 114 বলতাম, এখন 139 হয়েছে, 139-এ একটা অ্যাওয়ার্ড চেয়েছে, অ্যাওয়ার্ড হয়েছে, পিডিআর-এ যায়নি, পিডিআর-এ গেছে, পিডিআর-এ অ্যাওয়ার্ড হয়েছে, সেই অ্যাওয়ার্ডকে এক্সিকিউট করে যেতে গেলে তো অনেক প্রসেস নিতে হবে। আবার এমনও দেখেছি এআরসিএস অফিসে সেই কেস 139-এর জন্য, পিডিআর-এর জন্য, সেল অফিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য বা ডিসপিউটের জন্য পড়ে আছে। সম্ভবত, আমি দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে, আমি জানি না, সম্ভবত কর্মচারী কম বলে, সিআইসিডিও কম বলে এআরসিএস এর পক্ষে সেগুলো ডিসপোজ অফ করা সম্ভব হয়। এটাও ঘটেছে। কিন্তু এটা আমার জেনারেল অভিজ্ঞতা, সেটা বিদ্যাসাগর ব্যাংক দিয়ে, বালি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দিয়ে, শুভাশিসের অভিজ্ঞতা আছে আমাদের, যে হাওড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডেপুটি ম্যানেজার শুভাশিস গুহ, সে যখন নাকি বালুরঘাটে ছিল, সে এবং সৌনক, তারা কিন্তু কেসগুলোকে পার্সিউ করে গেছে, কনস্ট্যান্ট পার্সিউ করে গেছে, একটা কোর্ট থেকে অন্য কোর্টে গেছে, এবং তারা কিন্তু এক্সেম্পলারি কিছু ব্যবস্থা নিতে পেরেছে, রিকভারি হয়েছে। এবং এটা একটা জেনারেল ট্রেন্ড। আজকে কোনো একজন রিক্যালসিট্রেন্ট ডিফল্টার, ইচ্ছাকৃতভাবে সে খেলাপি, তাকে যদি আমরা আইন দিয়ে ধরতে পারি, শুধুমাত্র এআরসিএস এর অফিস, কোর্ট অফ সার্টিফিকেট অফিসার, কোর্ট অফ আরবিট্রেটর নয়, সেই কেস নিয়ে গিয়ে যদি আমরা হাইকোর্টে ফেলতে পারি রিকভারির জন্য, অর্ডার বার করতে পারি, বা একটা জাজমেন্ট নিয়ে যদি আমরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে অ্যাটাচমেন্টের অর্ডার বার করতে পারি, তাহলে কিন্তু একজন এই খেলাপি, ইচ্ছাকৃত খেলাপি সদস্যের পরিণতি দেখে 100 জন ভয় পাবে। তো এখান থেকে যেটা আসছে দেখো, যে স্টাফ কম হতে পারে, সিআইসিডিও কম হতে পারে, সবই হতে পারে, কিন্তু দায়িত্ব ব্যাংকের নিজের গরজটা, তার গরজ যেটা বলে, তাকে করিয়ে নিতে হবে। এবং তাকে যে কোর্টে, যে অফিসে গেলে যেটা কাজ হবে সেখানে যেতে হবে। আর একটা তুমি যেটা বললে, যে সাধারণত সরকারি অফিসাররা বা সেই হেডমাস্টার মশাই, তিনি তো, আমিও হলে হয়তো অপ্রিয় হতে চাইতাম না, কিন্তু আইনের প্রভিশনগুলো হয়তো তাদের নলেজে ঠিকঠাক নেই।
আমাদের সেকশন 59 তো যথেষ্ট কি বলবো সেকশন 59 খুব স্ট্রং হয়, Strong খুব হয়। স্ট্রং হয়। এটা হেডমাস্টার মশাইরা যদি ঠিকঠাক জানতেন বা ডিডিওরা জানলে, জানানোটারও একটা প্রক্রিয়া আছে, তারা নলেজে দিলে তারা মনে হয় না এটাকে অগ্রাহ্য করতে পারবে। তো এটা তো চাকরিজীবীদের জন্য যেটা হলো যে আমাদের মনে হয় যে যারা স্যালারি হোল্ডার তাদের লোন কিন্তু হয়তো হয়ে থাকলে ধরে নিতে হবে আমাদের ব্যাংকের পক্ষের কর্মীদের ত্রুটি আছে। তো আমরা এটা যদিও এরকম কিছু কর্মচারী রয়েছে যারা ভয়ঙ্কর, এদের কাছ থেকে লোন আদায় করা, সে তো একটা দুটো রেয়ার চিরকালই থাকবে। সে 5 জায়গায় লোন নিয়েছে, তাকে মেরে দেবো, 5 জায়গায় লোন নিয়েছে, পালিয়ে চলে গেছে, অন্যত্র চলে গেছে, চাকরি ছেড়ে চলে গেছে, বদলি হয়ে চলে গেছে। কারণ একটা জিনিস আমি মজা করে বলি, ক্লাসে বলি, অফলাইনে, এখন অনলাইনেও বলছি, যে লোন দেওয়া খুব খারাপ। লোন দিলেই পরের দিন তার পা ভেঙে যায়, 7 দিন পরে দেখা যায় যে শ্বশুরের ক্যান্সার ধরা পড়েছে, কয়েক মাসের মধ্যে শালি আত্মহত্যা করে, যাচ্ছে তাই হয়। মানে লোন নিলে পরে একটা লোকের মাথায় না আকাশ ভেঙে যায়। এটা কমন সাইকোলজি। আমরাও, তুমি, আমি, সকলেই আমরা জানি নেবার সময় যতটা আমাদের আগ্রহ থাকে, দেওয়ার সময় আমরাও ভুলি যে সেই জন্য তোমাকেও মেসেজ আসবে তোমার কাছে। তুমি যদি মনে করো আমি একটা ডিগনিফাইড অফিসার, কেন আসবে বললে হবে না, এটা হিউম্যান সাইকোলজি, মনে করেই দিতে হবে, এটা ভাবলে হবে না। আচ্ছা, আমরা একটু দ্রুত বলছি অন্যান্য যে প্রসিডিওর রয়েছে, এটা তো চাকরিজীবী। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায় তো ফার্ম লোনই বেশি। আমি খুব দ্রুত বিষয়গুলো বলি একটু বলে। আমরা কম বয়সে, যখন আমি তুমি ছোট ছিলাম, আমরা যখন রেঞ্জে ছিলাম বা ব্যাংকের মতন নিয়েছিলাম, তখন আমরা ডিস্ট্রেন অ্যান্ড সেল করতাম। যে ক্রপটায় লোন দিয়েছি সেই জমিটা তো সেই কারবার নামা করে মর্টগেজ করা হতো। সেই জমির মধ্যে স্ট্যান্ডিং ক্রপ বা সেই ক্রপ কেটে নিয়ে যখন সে গোলায় রেখেছে, এবার তার বাড়িতে ধান পাওয়া গেলেই ধরে নিতে হবে সেই জমির উপরে ধান। সে সেই জমি চাষ করেনি, অন্য জমি চাষ করেছে, এমন তো হতে পারে না। সেই জমি আমরা ডিস্ট্রেন করে আমরা কিন্তু সেল করার অধিকারী ছিলাম। যদিও সেল বলতে যেতে হতো না, ডিস্ট্রেন করে তাকে জিম্মাদার করলেই দেখা যেত লোনটা শোধ হয়ে গেছে। কিন্তু আমি সবাইকে বলবো যে এটা খুব সেন্সিটিভ ইস্যু। আজকে মানুষ এই যুগে কনসাস বলবো না, মানুষ খুব সেন্টিমেন্টাল হয়ে গেছে। আজকে আমি কিছু একটা বললেই কিন্তু সেন্টিমেন্ট লেগে যায় মানুষের। এই যে এতগুলো কথা আমি বললাম, গভর্নমেন্ট অফিসার লোন ফাঁকি দিয়েছে, ডিগনিফাইড গভর্নমেন্ট অফিসার, অনেকে লেগে যেতে পারে। হ্যাঁ, মানে মানুষ আজকে খুব সেন্সিটিভ। আমরা কি যেন বলি, কিসে লেগে যাওয়া যেন বলি, হাতে না, খুব ভালো ইগো না, কিরকম ভালো শব্দ ইদানিং বেরিয়েছে, কিছু বললেই তাতে লেগে যায়। ফলে আজকে কিন্তু স্ট্যান্ডিং ক্রপ বা গোলার ধান কেটে সেটা ডিস্ট্রেন অ্যান্ড সেল করা যাবে না। কাজে এই সেকশনটি ব্যবহার করা খুব কঠিন, মানে প্র্যাকটিক্যালি না, করা খুব সম্ভব না। কাজে আমরা যেটা যেতে পারি অন্য লাইনে, যে আমরা ওই সার্টিফিকেট অফিসারের কাছে যাবো বলে প্রথমে 139 করলাম, সামারি ইন্সপেকশন, লোন কাগজপত্র সব জমা দেওয়া হলো, তাতে এআরসিএস একটা অঙ্কের হলে তিনি করবেন, তার থেকে একটু কম হলে সিডিও করবে, তার থেকে একটু কম হলে সিআই করবে। অ্যামাউন্টগুলো সবসময় রেকটিফাইড হয়, চেঞ্জ হয়, আমাদের সময় কম ছিল, এখন বেড়েছে। তাতে করে ওই লোকটিকে কল করা হবে, সে আসতেও পারে, নাও আসতে পারে, না এলে এক্সপার্টই হবে। তাতে অ্যাওয়ার্ড দেওয়া হয় যে এই লোকটিকে শোধ করতে হবে, সেটাতে তার সঙ্গে কোনো সেটেলমেন্ট হয় না, এবং তাতে কোনো তাকে ছাড়ও দেওয়া যায় না। যেটা করা হয়, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল যোগ করে যতদিনে সে শোধ করলো না অ্যাওয়ার্ড হওয়ার পর থেকে 6 1/4 মানে 6.25% রেটে তার উপরে অ্যানুয়ালি আর কি, হ্যাঁ, তার উপরে একটা ইন্টারেস্ট চাপানো হবে, ওটার উপরে করে তাকে প্রিন্সিপালে শোধ করতে হবে। এটা আসলে পিডিআরে যাওয়ার ধাপ। পিডিআরে পরিষ্কার বলা আছে যে কোন লোন তখনই পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের আওতায় আসবে এবং পাবলিক ডিমান্ড হবে যদি সেটা একজন সার্টিফিকেট অফিসার সার্টিফাই করে যে এই লোনটা শোধ করতে হবে, তখন সেটা পাবলিক ডিমান্ডের নেচার নেবে। যদিও কোঅপারেটিভ সোসাইটি গুলো স্টেট ওন্ড নয়, ইন্ডিভিজুয়ালও নয়, হ্যাঁ, তাকে পাবলিক ডিমান্ড হিসেবে এটা তো করতে গেলে এবারে পিডিআরে গেলে পিডিআরের 1 থেকে 20 নম্বর ধারা পর্যন্ত অজস্র কিছু বলা আছে কিভাবে যায়, হ্যাঁ, সার্টিফিকেট হোল্ডারকে, সার্টিফিকেট ডেটারকে, এবং এটাও বলা আছে কোন কোন জিনিস সার্টিফিকেটের আন্ডারে আসে, কোনটা আসে না। সব কিন্তু আসে না। একটা লোকের সামান্য কয়েক কাঠা জমি আছে, সেই জমিতে তার কোন ক্রমে সারা বছরের ধানটা হয়, হ্যাঁ, চালটা হয়, মুড়িটা হয় না, সেই জমি কিন্তু সার্টিফিকেট কেস করে আমরা তার কাছ থেকে এলিয়েনেট করতে পারি না।
এটা একটা খুব সেন্সিটিভ কতগুলো বিষয় রয়েছে। তবে মাঝখানে বলি যে সার্টিফিকেট 10 জনের বিরুদ্ধে ইস্যু করি, অনেকেই নিন্দুক আছেন, তারা বলে কিছুই তো লাভ হয় না, পিডিআরে যেতে হবে, আবার কোর্টে কোর্টে ঘুরতে হবে। পিডিআরে যেতে হবে 10 জনকে নোটিশ করলে একটা ফল হয়। হ্যাঁ, আসলে অনেক সময় দেখা যায় যে ওই আমরা লালচে নীলচিঠি বলতাম না, ওই চিঠি পেয়েও অনেকে দিয়ে দেয়। এখনো সেই গুরুত্বটা আছে, গুরুত্ব আছে, কিন্তু যদি একটা দুটো এক্সেম্পলারি পানিশমেন্ট না দেওয়া যায় তাহলে কিন্তু রিকভারি ওই 10-এর মধ্যে হয়তো 6 জনই এলো, 4 জন এলো না, কিন্তু ওই 4 জনের মধ্যে অন্তত একজনের একজনকে করলে বাকি 4 জন ভয় পাবে। পিডিআরে যেতে হবে, সার্টিফিকেট করলে পিডিআরে যেতে হবে। আর পিডিআরে গেলেই কিন্তু তার ওই যে জমি, মর্টগেজ প্রপার্টি বা যদি তার অন্য কোনো সম্পত্তি থেকে থাকে বলে প্রমাণ করতে পারে সোসাইটি সার্ভে অফিসারের কাছে, সেই প্রপার্টি ক্রোক করে সেল করতে হবে। এটা তো ফার্ম লোনের ক্ষেত্রে তুমি যেটা বলছো একটু প্রযোজ্য বেশি হবে, নন ফার্ম অনেক নন ফার্মের এই পদ্ধতি করাটা একটা সমস্যা আছে। নন ফার্ম লোনের ক্ষেত্রে যদি কোনো মর্টগেজ না থাকে, থাকলে হয়তো বাড়িটি আছে কিংবা তার মেশিনারি আছে যে মেশিন বিক্রি করে পাওয়া যাবে না কিছু, সেই ক্ষেত্রে কি করবে? একটা গাড়ি লোন দিয়েছে, গাড়িটা এখন অচল। অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন সময় গাড়ি তুলেছি, এবং তোমার মনে থাকবে যখন চাকরিতে ঢুকেছিলাম আমাদের পবিত্রবাবু তখন ডেপুটি রেজিস্ট্রার ল ছিলেন, উনি আমাদেরকে নিয়ে যেতেন বারাসাতে, চলন্ত বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিয়ে সেই বাস কিন্তু টানা হতো সিবি মানে হয়েছে। হ্যাঁ, কিন্তু আজকে সেটা খুব হওয়া মুশকিল আছে। সেটাও মুশকিল আছে। আবার অনেক সময় দেখা যায় যে সময় তার মানে গাড়িটা বা ট্রাক্টরটা বা টানা হচ্ছে তখন অলরেডি সে, এটা কিন্তু আমি বলবো একটি ব্যাংকের ত্রুটি। ধরা যাক আমি একটি গাড়ি কিনলাম, আমার নিজের গাড়িটাই বলি, তার দাম 7,25,000, আমাকে ব্যাংক বললো তুমি 25% দেবে, আমি 75% দেব। আমি যদি প্রথম মাসে ডিফল্ট করি তখন গাড়ির দাম 7,25,000 থেকে 7 লাখ হয়েছে। তখন ব্যাংক যদি টানতো তাহলে তার টাকাটা সিকিউর থাকতো, নগদ মানে টাটকা গাড়ি সে তুলেছে। সে তুললো না, সে 5 বছর পরে যখন নাকি তুললো তখন ব্যাংক আমাকে যে ধরে যাক 6 লাখ টাকা দিয়েছিল সেটা 5 বছরে 10 লাখ হয়ে গেছে, আর আমার গাড়ির ভ্যালু 7 লাখ থেকে কমে 3 লাখ হয়ে গেছে। সেটা তো ব্যাংকের ত্রুটি হবে। কাজেই আমাকে কিন্তু আমাকে তখনই হাতুড়িটা মারতে হবে যখন লোহাটা গরম আছে, টাটকা মারতে হবে। ভ্যালু কমে যাওয়ার পরে আমি সেটা ক্লেম করলাম, সেটা আমি মর্টগেজ করলাম, করে বললাম আমি সেল করে 50% পেয়েছি, তো হবে না। তো বলছি যে এই ক্ষেত্রে তোমার 139 কি খুব একটা কাজে তো লাগবে বলে মনে হয় না। তাহলে আইনি কোন না, ডিসপিউটেও কিন্তু ওটা যাবে না, পিডিআরই না, ডিসপিউটে কিন্তু মর্টগেজ প্রপার্টির বাইরে যাওয়ার জন্য আইনে কিছু বলা নেই, পিডিআরই বলা আছে। পিডিআরই কিন্তু বলা আছে আদার প্রপার্টি যদি প্রমাণ করতে পারি যে বিবেক সেনের ওই গাড়িটি ছাড়াও একটি বাড়ি আছে আনএনকাম্বার্ড, অন্য কোথাও লোন নেই, সেই বাড়িটা তার নামেই আছে, দাবি করা যাবে, তখন দাবি করা যাবে। এবং আমি যতটুকু জানি এই যে এনপিএন এর যে আইন হয়েছে সে আইনে একটি লোন যদি নন পারফর্মিং অ্যাসেট হয় তাহলে তার বাকি সমস্ত লোন কারেন্ট থাকলেও নন পারফর্মিং হয়ে যায়। তার অন্যান্য যে ব্যাংক অ্যাকাউন্ট, অন্য ব্যাংকেও অন্যান্য ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের উপরেও হাত দেওয়া যায়। এটা একটা ব্রডার পার্সপেক্টিভে করা যায়। মানে আইনের অনেক কিছু সেফগার্ড আছে। হ্যাঁ, আছে। আমরা সেইগুলোকে সঠিকভাবে যদি ব্যবহার করি। এবং আর একটা জিনিস আছে, কোনো একজন লোক যদি আমরা বুঝি যে সে এই গোটা প্রসেস চলাকালীন বিদ্যাসাগর ব্যাংকের লোনটা ফাঁকি দেওয়ার জন্য স্টেট কোঅপারেটিভ ব্যাংকে তার যে ফিক্সড ডিপোজিট গুলো রয়েছে সেইটা সে সেখান থেকে তুলে সরিয়ে অন্যের নামে, ছেলের নামে দিয়ে দিতে চাইছে, হ্যাঁ, কিংবা বাবার নামে দিয়ে দিতে চাইছে, বা তার ভবানীপুরে একটা বাড়ি আছে সেই বাড়িটা সে বিক্রি করে দিতে চাইছে, তাহলে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্টে আমরা যেতে পারি। মানে সেটাও আটকানোর প্রভিশন আছে, আইনে আছে। এবং আরো একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে যদি প্রপার্টিটা মর্টগেজ থাকে, যেটা আমি বারবার কোঅপারেটিভ ব্যাংকগুলোকে বলছি যে আইনি জটিলতায় না গিয়ে সরাসরি এটা করতে পারে। যদি কোনো
প্রপার্টি মর্টগেজ থাকে সে জমি উইদাউট বাড়ি, গাছ, ইন্টারভেনশন অফ কোর্ট, সেই প্রপার্টি কিন্তু এআরসিএস এর কাছে সেল অফিসার চেয়ে সেল নোটিশ ধরিয়ে দেওয়া যায়। সেল নোটিশ ধরানো যায়, অকশনে বিক্রি করা যায়। আমাদের আইনে কিন্তু পরিষ্কার সেই প্রভিশন রয়েছে 122। সেটাকে শুধু কাজে লাগানোর চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু যেটা করতে হবে এআরসিএস এর কাছ থেকে সেল অফিসার নিতে হবে। হ্যাঁ, সেটা তো আমাদের দপ্তরের অফিসার, সেখানে তিনিও নিশ্চয়ই হ্যাঁ। ব্যাপারটা বুঝবেন বা বোঝাতে হবে তাকে। তবে এটাও আমি বারবার বলছি, ব্যাংকগুলোকে বা সোসাইটিগুলোকে বলছি, ডকুমেন্ট কমপ্লিট রাখবে। এটা প্রতিটি ট্রেনিং এ আমরা বলি। আর এআরসিএস অফিস, সেখানে যারা আছেন এআর, ডিআর, সিআই, সিডিও, তাদেরকে বলছি যে যখন কোনো সোসাইটির কাগজপত্র আপনার কাছে আসবে, রিকভারি সংক্রান্ত ব্যাপারে আপনি কিন্তু ইম্পার্শিয়াল হবেন। সোসাইটি আপনার নিজের মনে করে যদি আপনি ইনকমপ্লিট কাগজের ওপরে বড়োয়ারকে চাপ দেন, বড়োয়ারের এগেনস্টে হার্শ অর্ডার দেন, হাইকোর্টের দরজা কিন্তু খোলা। ওই কেস সিভিল কোর্টে যাবেন না, নিয়ে যেতে পারবে না ওরা। আমাদের ঠিক। যে জাজমেন্ট, যদিও আমাদের কোর্টগুলো সিভিল কোর্টের সমান নয়, বেসিক্যালি আমাদের আর্বিট্রেশন গুলো সালিশি সভা, কোয়াশাই জুডিশিয়াল। কোয়াশি জুডিশিয়াল, কিন্তু আমাদের অর্ডার গুলো নিয়ে কিন্তু হাইকোর্টে যেতে পারবে। হাইকোর্টে গিয়ে যদি দেখে ডকুমেন্টেশনে ভুল আছে বা লোকটিকে লোন দেওয়া হয়েছে ভুলভাবে, তার লোন পাওয়ার যোগ্যতাই নেই, তাও তাকে পুশ করে লোন দেওয়া সেই হয়েছে, অর্ডার বাতিল। সেই অর্ডার বাতিল হতে পারে। আমাদের যিনি অফিসার অ্যাওয়ার্ডটি দিয়েছেন আর্বিট্রেটর হিসেবে বা রিকভারি অফিসার হিসেবে, তার এগেনস্টে কিন্তু স্টেপ ভর্সনা করতে পারে বা জরুরি করতে পারে। কাজে আমি সমবায় সমিতি পরিচালনা করছি বলে সমবায় সমিতির 7 ফুট মাপ ভাবার কোনো কারণ নেই। সমবায় সমিতিকে কাগজপত্র অবশ্যই ঠিক রাখতে হবে। আচ্ছা, আমরা আজকে আলোচনা একটু গুছিয়ে আনবো। যেহেতু রিকভারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এর পরেই তো এখন বন্যা, বর্ষা ইত্যাদি সিজন যা আসছে যাবে, পুজোর মরশুম যাবে, তারপরে রিকভারিতে সবাইকে নামতে হবে। সেই জন্য আমাদের পক্ষ থেকে একটা দায়বদ্ধতা আছে। আমাদের মনে হয় যে ব্যাংক বা সমবায় সমিতি কিংবা আমাদের বিভাগীয় কর্মী যারা আছে, সবাইকে এই অনুরোধটা যে রিকভারি বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং প্রয়োজনে যেহেতু আমাদের ব্যাংকের লোকজন বা আমরা অনলাইনে ডিগ্রি নেই, রিকভারিটা ভালো বোঝেন এমন লয়ারদেরকে এনগেজ করতে হবে। এবং আইনে কিন্তু আমাদের প্রচুর সাপোর্টিং ব্যবস্থা আছে, সেটা কোঅপারেটিভ সোসাইটির অনেক পক্ষে। আমরা হয়তো সেগুলোকে সঠিক ইউটিলাইজ অনেক সময় করতে পারি না। আশা করি আমাদের এই আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও হয়তো উৎসাহিত করতে পারে। আগামীতে আবারও এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। রিকভারিটা গুরুত্বপূর্ণ, যেহেতু রিকভারি বিষয় নিয়ে আরো বেশি আলোচনা হবে। আজকের মতো আলোচনা আজকে আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।